সময় বহমান, নদীর স্রোতের মতো সময় বয়ে চলছে। দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েকদিন। এই কয়েকদিনে আমূল পরিবর্তন হয়েছে সবার জীবনেই। সাকিব আর সিমরানের বিয়ের দিন এগিয়ে এলো। আজ বাদে কাল ওদের বিয়ে। পুরো বাসা বিয়ে উপলক্ষে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আর তার তদারকি করছে রাত নিজেই। বিয়ের প্যান্ডেল, হলুদ সন্ধ্যার জন্য স্টেজ সাজানো, বিয়েতে যাওয়ার জন্য গাড়ি সাজানো, সব কিছুর তদারকি রাতের উপর। খালামণি নিজে থেকে রাতকে এ দায়িত্ব দিয়েছেন। একবার রাতের ক্ষীণ মনে হলো খালামণি যেন ইচ্ছে করে এটা করেছেন। খালামণি খুব ভালো করে জানে যে রাত সাকিবকে ভালোবাসে, আর সেই জন্য এটি করেছেন যেন রাত কষ্ট পায়। চোখের পানি তালা ঝুলিয়ে পাথর মানবীতে পরিণত হয়ে সব দায়িত্ব হাসি মুখে পালন করতে লাগলো সে। সন্ধ্যার মধ্যে হলুদ সন্ধ্যার সমস্ত আয়োজন করা শেষ, কিন্তু যার বিয়ে সেই বাসায় নেই। একটা হসপিটালে জয়েন করেছে সাকিব। সেখান থেকে একটা হেলথ ক্যাম্পিংয়ে আছে কিছুদিন হলো। সিমরানের কালো সত্যি জানার পরও ওকে বিয়ে করছে। কি করবে, আর ভালোবাসা ভুলে যাওয়া সম্ভব নয় ওর পক্ষে। সারাদিন কাজ শেষে ক্লান্ত হয়ে সন্ধ্যা 7টার দিকে বাসায় ফিরল সাকিব। বিয়ের জন্য মাত্র 3 দিনের ছুটি নিয়েছে। সাকিব বাসায় ফিরতেই সবাই রই রই করে উঠল। ওকে হলুদ সন্ধ্যার জন্য রেডি করাতে ব্যস্ত হয়ে উঠল সবাই। হলুদ পাঞ্জাবি পরে আমাকে কেমন লাগছে রে রাত বুড়ি? পার্লারের মেয়েদের সাথে বসে মেহেদির ডিজাইন সিলেক্ট করছিল রাত। এমন সময় সাকিবের আগমন ঘটল। রাত ওর দিকে উল্টো করে বসেছিল, তাই ওর মাথায় হালকা করে টোকা দিয়ে প্রশ্ন ছুড়ে দিল। মেহেদির ডিজাইন সিলেক্ট করা বাদ দিয়ে ঘুরে তাকিয়ে দেখে তার স্বপ্নের সাজে সেজে সাকিব ভাই দাঁড়িয়ে। অবাক নয়নে সাকিব ভাইয়ের দিকে তাকিয়ে রইল রাত। হলুদ পাঞ্জাবিতে অপরূপ লাগছে তাকে। সে সবসময় কল্পনা করে এসেছে সাকিব ভাইকে বর বেশে ঠিক কেমন দেখতে লাগবে। আজ যেন তার স্বপ্নটা পূর্ণ হতে চলল। মাছের মতো ওরকম হাঁ করে তাকিয়ে থাকতে দেখে সাকিব বিরক্ত হয়ে বলল, ওভাবে দেখছিস কি আমাকে? আমি জানি আমি দেখতে সুন্দর। এইভাবে বারবার আমার দিকে হাঁ করে তাকিয়ে থেকে সেটা আমাকে মনে করিয়ে দিতে হবে না। এখন তাড়াতাড়ি করে বল আমায় দেখতে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে সাকিব ভাই, একবারে ঠিক আমার স্বপ্নের পুরুষটির মতো। কিছু বললি কি তুই? না, কি বলবো আবার? সিমরান আপু তোমাকে দেখে ক্রাশ খাবে, এটা আমি 100% শিওর। দেখো আবার ওর বান্ধবীরা আবার তোমার প্রেমে না পড়ে। রাতের বাক্যলাভ শুনে সাকিব মুচকি হেসে ওর মাথায় আলতো করে গাঁটটা দিয়ে বলল, ধুর পাগলি, সবসময় বাজে কথা বলে। হাসতে হাসতে স্টেজের দিকে এগিয়ে গেল সাকিব। আর তার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিল রাত। সাকিব ভাইকে তার নিজের করে পাওয়া হলো না, আর হলো না পাওয়া তাকে নিজের মতো করে ভালোবাসার অধিকার। সিমরানের গায়ে হলুদের সময় সাকিব ওকে ভিডিও কল করলো। ওকে এদিকে হলুদ লাগানো হচ্ছে। সাকিবের ভিডিও কল দেখে সিমরান বেশ বিরক্ত হলেও তা বাইরে প্রকাশ করল না। মুখে মেখে হাসি ঝুলিয়ে ফোন স্ট্যান্ড সামনে রেখে স্বাভাবিকভাবেই কথাবার্তা চালিয়ে গেল। সিমরানের সাথে কথা বলার সময় হঠাৎ করে ওর কয়েকটা বন্ধু একসাথে ওর উপর হামলা শুরু করলো। অনেকটা হলুদ হাতে নিয়ে চোখে মুখের উপরে মাখিয়ে দিল। চোখ মুখ আপাতত হলুদে মাখামাখি। এই বিষয়ে সাকিবকে লাগছে ঠিক জোকারের মতো। কল কেটে দিয়ে হুড়মুড় করে বাসায় ফিরে এসে নিজের রুমের দিকে ছুটে এলো। রাত তখন একাই ওর রুমের সামনের দিকটায় ডেকোরেশনের কাজ করছিল। বিভিন্ন ধরনের কৃত্রিম ফুল দিয়ে সাজাচ্ছিল সামনের দিকটা। ঠিক তখনই সাকিব প্রায় দৌড়াতে দৌড়াতে এলো। দৌড়ে এসে রুমে ঢোকার সময় রাত দরজার কাছে থাকায় টাল সামলাতে না পেরে ওর উপরেই মেঝেতে উল্টে পড়ল। পড়ার প্রায় সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো সাকিব। রাত তখনও মেঝেতেই। সাকিবের মুখ থেকে কিছুটা হলুদ ওর মুখেও লেগে গেছে। সেটাই মুছতে মুছতে উঠল রাত। বিরক্তি ভরা চোখে তাকিয়ে কিছু বলতে যাবে তখনই সাকিব আবাল মার্কা একটা হাসি দিয়ে রুমে ঢুকি দরজা বন্ধ করে দিল। রুমের সামনে বেসিনে 10 মিনিট ধরে মুখ ধুয়ে আয়নার দিকে তাকিয়ে রইল রাত। না দেখে হলুদ মুছতে গিয়ে পুরো মুখটা হলুদে মাখামাখি হয়ে গেছে। সাবান দিয়ে ধোয়ার পরও উঠছে না। ঘষে ঘষে মুখের নরম চামড়াটা লাল টুকটুকে করে ফেলল। মায়ের কাছে শুনেছি অবিবাহিত অবস্থায় অন্যের বিয়ের হলুদ নাকি নিজের মুখে ছোঁয়াতে নেই। সেজন্য হলুদ সন্ধ্যার অনুষ্ঠানে যায়নি সে। কিন্তু বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যে ভয় গেল না সে ভয়টা এসে সাকিব ভাই বেশ পাকাপোক্তভাবে গেঁথে দিয়ে গেলেন। বিগড়ে যাওয়া মেজাজ নিয়ে নিচে অনুষ্ঠানে চলে গেল রাত।
এখন আর না গিয়ে কোনো লাভ নেই, যা হবার তা তো হয়েই গেল। রাতের লাল হয়ে যাওয়া মুখখানি দেখে আসমা অবাক হয়ে গেল। মুখে লাল রঙের সাথে খানিকটা হলুদের আঁচও রয়েছে গালে, কপালে, থুতনিতে। মেয়েকে বিষয়টা জিজ্ঞেস করলেন, কিন্তু রাত অতি সন্তর্পণে ব্যাপারটা এড়িয়ে গেল। যদিও বা মাকে সব কিছু খুলে বলতো, কিন্তু মায়ের পাশে দ্য ইন্টারন্যাশনাল সিকিউরিটি গার্ড খালামণি আর তার মেয়ে দাঁড়িয়ে আছে। একটু হেসে রাত মায়ের পাশে বসে পড়ল। সামনে সাকিব ভাইয়ের বন্ধুরা, নিদ্রা আপুরা সবাই ডান্স করছে। ওদিকে তাকিয়ে রইল সে। हो 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 इश्क भी तू है, प्यार भी तू है, तू ही मेरी मोहब्बत है, सांस में तेरी, सांस में ले लूँ तेरी अगर इजाजत है। নিদ্রা আর একটা গানের সাথে সাথে ছেলে কাপল ডান্স করছে। ওদের সাথে আর সবাইও ডান্স করছে। ওদিকে দেখতে দেখতেই সাকিব একবার করে আশেপাশের দিকে তাকালো। দেখে রাতও এসেছে এখন। রাতও সাকিবের দিকে তাকিয়েছে তখন, আর সাকিব ও রাত তার দিকে। একেবারে চোখাচোখি হলো দুজনে। চোখের ইশারায় কিছু জিজ্ঞেস করলো ওকে, কিন্তু ও কোনো রেসপন্স না দিয়ে চোখ নামিয়ে নিল। সাকিব ভাইকে যত হাসি মুখে থাকতে দেখছে, ওর ভিতরটাতে তত বেশি জ্বলছে। চুপচাপ ওখান থেকে উঠে বাইরে চলে এলো। হঠাৎ করেই কেন জানি খুব কান্না পাচ্ছে তার। ইচ্ছে করছে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে, কিন্তু পরিস্থিতি ওকে কান্না দূরে থাক, মন খারাপ করার মতো অবস্থাতেও রাখেনি। বাগানের একটা বেঞ্চে এসে বসলো রাত। আজকের পর থেকে সাকিব ভাই অন্য কারো হয়ে যাবে, তাকে নিয়ে আর স্বপ্ন দেখার অধিকারটাও থাকবে না। না, আজকের পর থেকে সিমরান আপু সাকিব ভাইয়ের এত বড় ক্ষতি করতে চাইছে, আর সেটা জেনেও সাকিব ভাই ওকে কেন বিয়ে করতে যাচ্ছে তার কিছুই মাথায় ঢুকলো না রাতের। সবটাই তো জানে সাকিব ভাই, সব কিছু খুলে বলেছে ওকে। তারপরও কেন? কী রে বুড়ি, এত রাতে এখানে বসে বসে কি বয়ফ্রেন্ডের সাথে কথা বলিস নাকি? রাত প্রায় 12:30টার মতো হবে। বাগানের বেঞ্চে তখনও বসে আছে রাত। সন্ধ্যায় সেই যে বাসা থেকে বেরিয়ে এলো, আর যায়নি ফিরে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল একা একাই। তখন উক্ত কথাটা শুনে মাথা তুলে দেখে সাকিব ভাই মহা বিরক্তিকর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। চোখ মুখ কুঁচকে ফের একই কথা জিজ্ঞেস করলো সাকিব। না না না, না তো। আমার কি বয়ফ্রেন্ড আছে নাকি যে আমি তার সাথে এত রাতে কথা বলতে যাব? তাহলে এত রাতে তুই বাগানে বসে কি করছিস ঠিক করে বলতো? আবার বাসা থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করছিস না তো? না, আমার ঘুম পাচ্ছে, আমি যাচ্ছি আমার রুমে। শক্ত গলায় কথাটা বলে গটগট করে বাসায় ঢুকে গেল রাত। রাতে যাওয়ার দিকে তাকিয়ে সাকিব 2 হাত বুকে ভাঁজ করে বেঞ্চটাতে বসলো। কিছুক্ষণ আগে তার সাথে করা সিমরানের ব্যবহারটা ঠিক লাগছে না তার। যেই সিমরান তাকে ভালোই বাসে না, সেই সিমরান ওকে সবার সামনে জড়িয়ে ধরে ছবি তুলল। না, কিছু একটা আছে এর আড়ালে। রাতের সাথে এটা নিয়ে কথা বলবে তারও উপায় নেই। খোঁচা দেওয়া কথা শুনে মেয়েটা চলে গেল। এদিকে তার সাকিব ভাই বিপদে পড়েছে সেটা খেয়ালই করলো না। পরদিন সকালে পুরো বাসায় সাজ রব। সবাই ভীষণ ব্যস্ত হয়ে আছে। বাসার কারোর কোনো পাত্তা নেই আজকে। যদিও বা সিমরান সাকিবের আপন খালাতো বোন, তারপরও ও এই বাসার বউ হতে চলেছে আর কিছুক্ষণ পরেই। তাইও এখন অন্য বাড়ির মেয়ে, প্লাস এই বাসার কনে বলতে গেলে। কনের বাসায় যাওয়ার জন্য কি পরবে, কি করবে, কিভাবে যাবে, এইসব প্ল্যানিং করছে সবাই মিলে। চারদিকে ঘুরে ফিরে এইসব দেখছে আর উদাস হয়ে যাচ্ছে মোহনা। কোনো কিছুতেই কোনো উৎসাহ খুঁজে পেল না সে। খালামণিরা নিদ্রাসহ সবাই ডেকেছিল ওকে ওদের প্ল্যানিংয়ে জয়েন হতে, কিন্তু ও গেল না। বেশ কিছুক্ষণ এইভাবে ঘোরাঘুরি করে ছাদে এসে এক কোণায় বসে পড়ল। হাতে করে একটা ছবির অ্যালবাম নিয়ে এসেছে, সুন্দর করে বাঁধাই করা অ্যালবামটা। কিয়ৎক্ষণ ওটার কভারটার দিকে তাকিয়ে রইল। এরপর কাঁপা কাঁপা হাতে খুলল সেটা। খুলতেই একটা হাস্যোজ্জ্বল ছবি বেরিয়ে এলো চোখের সামনে। কাঁপা হাতটা ছবির উপর রাখল মোহনা। একটা ফুটফুটে 2 বছরের বাচ্চাকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে একটা ফর্সা গড়নের ছেলে। মুখে ভুবন ভোলানো হাসি তার, কিন্তু চোখ দেখে মনে হচ্ছে যেন কি একটা চাপা কষ্ট মনের মধ্যে লুকিয়ে আছে। ছবিটার দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠল মোহনা। এই ছবির মানুষগুলো আজকে সত্যি ছবি হয়ে গেছে। 2 বছর আগের স্মৃতিতে ফিরে গেল মোহনা। খুব সুখের একটা সাজানো গোছানো সংসার ছিল মোহনার। একটা 2 বছরের বাচ্চা মেয়ে নাফা আর স্বামী আহমদকে নিয়ে দিনগুলো খুব ভালোই যাচ্ছিল তার। কিন্তু ওই যে বলে না, অতি সুখ কারো কপালে সয় না, ঠিক তাই যেন হয়েছে মোহনার সাথে।
একদিন বিকেলে আহমদ আর মোহনা সুপার শপিং মলে গেল শপিং করতে। শপিং শেষ করে দুজনেই হাসাহাসি করতে করতে রাস্তা পার হচ্ছে, ঠিক তখনই উল্টো পথগামী একটা বাস এসে ধাক্কা দিয়ে ফেলে দিল ওদের দুজনকেই। আহমদের কোলে ছিল নাফা। ওরা পড়ল ঠিক রাস্তার উপর। মাথায় আঘাত লেগে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেছিল মোহনা, তাই এরপরের কোনো ঘটনাই তার মনে নেই। যখন জ্ঞান ফিরে এলো তখন নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলো। আশেপাশে তাকিয়ে দেখে আপনজনদের সবাই আছে, কিন্তু নাফা আর আহমদ কোথাও নেই। জিজ্ঞেস করলো যে ওরা দুজন কোথায়, কিন্তু সহজে কেউ উত্তর দিল না তাকে। বারংবার জিজ্ঞেস করতে একজন বলল ওদের স্পট ডেথ হয়েছে। আর মোহনার জ্ঞান ফিরেছে পুরো 6 মাস পর। অ্যাক্সিডেন্টের পরপরই কোমায় চলে গিয়েছিল সে। হঠাৎ যখন আহমদ আর নাফার মৃত্যুর খবরটা শুনল, প্রায় পাগলের মতো হয়ে গেল। সব সময় পাগলামি করত। যখনই কোনো বাচ্চা মেয়ে দেখত তার মাঝে নাফাকে খুঁজত যেন। প্রায় 1 বছর ধরে হসপিটালে থেকে মেন্টাল ট্রিটমেন্ট চলার পর সুস্থ হয়ে বাসায় ফিরলেও সে আগের মোহনায় ফিরে যেতে পারেনি। সে একদম চুপচাপ নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে গেছে সে। কোনো কিছুতেই কোনো হেলদোল নেই আগের মতো। ছবির দিকে তাকিয়ে এইসব অতীত ভাবতে ভাবতেই চোখের কোণ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল ছবিটির উপর। আপুই, তুমি ছাদে বসে কি করছো এই অবেলায়? হঠাৎ করে কারো ডাকে সম্বিত ফিরে পেয়ে ঘুরে দেখে রাত এসে দাঁড়িয়েছে তার পেছনে। মোহনাকে ঘুরতে দেখে রাত এসে তার পাশে বসে কাঁধে মাথা রেখে আলতো করে জড়িয়ে ধরল। মোহনা এক হাতে রাতকে জড়িয়ে ধরে হাসল। এরপর বলল, কিছু ভালো লাগছিল না রে বুড়ি, তাই এখানে চলে আসলাম। তা তুই এখন ওদের সাথে প্ল্যানিং না করে ছাদে এসেছিস কেন? সাকিবের বউকে আনতে যাবি না তুই? না, ওই বাসায় ওই মেয়েকে আনতে আমি যাব না, আর যেতেও চাই না আমি। আর সেটা কেন চাই না তা তুমি খুব ভালো করেই জানো আপুই। কাটা গায়ে নুনে ছিটা দেওয়ার কোনো ইচ্ছে নেই আমার। আমি ঠিক করেছি এখন থেকে সাকিব ভাইয়ের সাথে আর কোনো কথা বলবো না, ওর সামনেও যাব না আর। ও ভালো থাকুক ওর ভালোবাসার মানুষকে নিয়ে। নাই বা পেলাম আমি আমার ভালোবাসার পূর্ণতা? রাতের কথা শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল মোহনা। কী বলবে তার কথার প্রত্যুত্তরে কিছু বুঝতে পারল না। অ্যালবামটা বন্ধ করে একপাশে সরিয়ে রেখে রাতকে মুখোমুখি করল নিজের। এরপর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ওর দিকে। চোখ দুটো বেজায় ফুলে আছে মেয়েটার। চোখ আংশিক লালও হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে প্রচুর কেঁদেছে। এখনও চোখের কোণে পানি চিকচিক করছে। হাত দিয়ে সেটা মুছিয়ে দিতে দিতে কপট রাগ দেখালো রাতকে। ভালোবাসা ভালোবাসা করে কি নিজেকে খাবি নাকি তুই? কী অবস্থা করেছিস চোখ মুখের? বাসায় এত মেহমান, তোকে দেখলে কি ভাববে বলতো? শোন না বোন আমার, এরকম করে না লক্ষ্মীটি। দেখ, যে সাকিবকে তুই এত ভালোবাসিস সেই সাকিব কিন্তু তোকে ভালোবাসে না এতটুকু। সে শুধু তোকে বোন ভাবে, স্রেফ খালাতো বোনের বাইরে কিছু না। সাকিব ভাই বলে অন্ধ তুই। আর আজ যদি তুই তার বিয়েতে না যাস, তার সাথে কথা না বলিস, তাহলে ভাব আর সবাই বিষয়টি ঠিক কিভাবে নেবে। বাকি মানুষগুলোর কথা না ভাবিস, একটাবার খালামণির কথাটা অন্তত ভাব। তুমি কি পারতে আপুই নিজের ভালোবাসাকে বলিদান দিতে? চোখের সামনে নিজের ভালোবাসাকে অন্যের হতে দিতে পারতে কি তুমি? এটুকু বলেই রাত নিজেই নিজের মুখ চেপে ধরল। কি বলতে কি বলে ফেলল সে। নিজের কষ্ট কমাতে গিয়ে যে সে প্রিয় আপুইয়ের পুরনো ক্ষতটাকে জীবিত করে তুলল। রাতের বাক্যগুলো শ্রবণ করে মোহনা নিজেও বাকরুদ্ধ হয়ে গেল। ঠোঁটগুলো কাঁপছে তার, মুখ ফুটে অনেক কিছু বেরিয়ে আসতে চাইছে, কিন্তু পারছে না কেন। সরি আপুই, প্লিজ কিছু মনে করো না। আসলে আমি বুঝতে পারিনি, তাই কি বলতে কি বলে ফেলেছি। প্লিজ তুমি রাগ করো না। মোহনা অতি কষ্টে একটু হাসি ফুটালো মুখখানিতে। এরপর মাথা নাড়িয়ে বলল, আমি ঠিক আছি। রাত অভয় পেয়ে মোহনাকে 2 হাতে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদতে শুরু করলো। দম বন্ধ হয়ে আসছে কান্নার তোড়ে। এদিকে কেউ একজন যে ওদের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিল, সেটা ওদের দুজনের কেউই খেয়াল করেনি। নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত ওরা, তাই পেছনে তাকায়নি কেউ। একজন নিঃশ্বাস বন্ধ করে সব কিছু শুনল। শুনে 2 হাতের মুঠো শক্ত হয়ে গেল তার। রাগে কাঁপতে কাঁপতে ছাদ থেকে ছায়া মূর্তিটির মতো চুপ করে নেমে গেল ছাদ থেকে। রাত প্রায় 9টার মতো হবে। বিয়ের কনের বাসায় সবাই উপস্থিত থাকলেও কনে উপস্থিত নেই তাদের মাঝে। বিয়ে বাড়িটা যেন
শোক বাড়িতে পরিণত হয়েছে। সন্ধ্যার আগ পর্যন্তও মহোৎসাহে মুখরিত ছিল বাড়িটা, কিন্তু হঠাৎ এক উড়ো খবরে আনন্দের উৎসব মুহূর্তের মধ্যেই নিরানন্দে পরিণত হলো। চোখ মুখ শক্ত করে বসে আছে সাকিব। দু চোখ থেকে যেন আগুন ঝরছে তার। আশেপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই কারোরই। হইচই চেঁচামেচি করছে সবাই। বেশি উত্তেজিত হয়ে পড়েছেন নাসিমা রহমান। গলা ফাটিয়ে চিৎকার করছেন রাজিয়ার উপর। এমন ব্যবহার করছেন যেন সব দোষ রাজিয়ার। মেয়ের বাসা থেকে পালিয়ে যাওয়ায় রাজিয়ারই হাত আছে। রাত চুপটি করে এক কোণে বসে রইল। আশেপাশে কি হচ্ছে কি হচ্ছে না এইদিকে ওর কোনো ধ্যান ধারণা নেই। ও ওর মনের কষ্টগুলো শুনতে শুনতেই ব্যস্ত। বেশ কয়েক মুহূর্ত শান্ত হয়ে বসে থাকার পর সাকিব উঠে দাঁড়ালো। এরপর খুব স্বাভাবিকভাবেই নাসিমা রহমানকে বলল, অনেক রাত হয়ে গেছে মা, বাসায় চলো। আমার ঘুম পাচ্ছে খুব, ক্লান্তও বেশ আমি। সাকিব বাবা আমার, তুই এসব কী বলছিস? আমি জানি বাবা, তুই এই ঘটনায় সত্যিই খুব আঘাত পেয়েছিস, যার জন্য তুই এই অপ্রাসঙ্গিক কথা বলছিস। তুই তো সিমরানকে খুব ভালোবাসিস, সেটা আমি জানি রে বাবা। তুই কোনো চিন্তা করিস না, তোর বিয়ে সিমরানের সাথেই হবে, আর আজকেই হবে। ও কার সাথে কোথায় পালিয়েছে জানি না। রাজিয়া যেইভাবেই হোক, যেখান থেকেই হোক, ওর মেয়েকে খুঁজে নিয়ে আসবে। আমি তোকে কথা দিচ্ছি সাকিব। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে মা? কি আজে বাজে কথা বলছো তুমি? চুপচাপ বাসায় চলো। বিয়ে বিষয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না, ব্যাস। সাকিব, মাকে চোখ রাঙানি দিল সাকিব। ওই চোখ দেখে নাসিমা রহমান একেবারে চুপটি হয়ে গেলেন। একবার আশেপাশে মানুষগুলোর দিকে তাকিয়ে আরেকবার রাতের দিকে তাকালো সাকিব। উপস্থিত সবাই হা করে তাকিয়ে দেখছে তাকে, কিন্তু তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। কিছুক্ষণ রাতের দিকে তাকিয়ে থেকে হন হন করে সে জায়গা থেকে প্রস্থান করলো সাকিব। ও চলে যাওয়ার পর একে একে সবাই চলে যেতে লাগলো। সিমরান আর সাকিবের কথা সবার মুখে মুখে উঠেছে। মিনিট 10-এর মধ্যে পুরো বাসাটা ফাঁকা হয়ে গেল। নাসিমা রহমানের সাথে যারা যারা এসেছিল তারা সবাই চলে গেছে, শুধু রয়ে গেল আসমা আর তার মেয়ে আওরাত। কপাল চাপড়ে হাহুতাশ করছেন রাজিয়া। সেই কখন থেকে কেঁদে চলেছেন, থামার কোনো লক্ষণ নেই ওনার মধ্যে। নিজের ভাগ্যকে দোষারোপ করছেন এখন। মেয়ের জন্য সবসময় সবার সামনে ওনাকে মাথা নিচু করে থাকতে হয়েছে। এর আগে কত কাণ্ড ঘটিয়েছে তার ইয়ত্তা নেই। ভেবেছিলেন সাকিবের সাথে বিয়ে হওয়ার পর বুঝি সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না। এই মেয়ে সবার সামনে তার মুখ পুড়িয়ে দিয়েছে। বিয়ের আগ মুহূর্তে কোনো একটা ছেলের সাথে পালিয়ে গেছে সে। একটা বারও ভাবল না তার মায়ের মানসম্মানের কথাটা। কাঁদতে কাঁদতেই আসমাকে এইসব বলছেন রাজিয়া। না পারছেন সইতে, না পারছেন কিছু করতে। আসমা কিছু না বলে শুধু বোনকে সান্ত্বনা দিতে লাগলেন। কী বা বলবেন আর তাকে? সিমরান যা করলো এতে ওনারও খারাপ লাগছে খুব। বেচারা সাকিব এই আঘাতটা কী করে সহ্য করবে কে জানে। খুব বেশি ভালোবাসত মেয়েটাকে সে। সেই মেয়েটা এইভাবে ওকে ঠকাবে ও হয়তো স্বপ্নেও ভাবেনি। কেমন আছো সোনা? সমজাতীয়দের সাথে থাকতে এখানে কেমন লাগছে তোমার? আধো অন্ধকার একটা রুমে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে সিমরান। মুখেও কাপড় দিয়ে শক্ত করে বাঁধন দেওয়া, যেন কোনো রকম চেঁচামেচি করতে না পারে। সামনের চেয়ারটাকে একবার উল্টো করে ঘুরিয়ে দিল। এরপর বেশ আয়েশ করে চেয়ারে বসে সিমরানকে উক্ত প্রশ্নটা করল সাকিব। কিছুক্ষণ আগে কাজী সাহেব যখন ওদের বিয়ে পড়ানোর প্রস্তুতি নিচ্ছে, তখন সাকিব ওর এক বন্ধুকে আড়ালে ডেকে নিয়ে বলল, সিমরানকে যেভাবেই হোক ভুলিয়ে ভালিয়ে যেন বিয়ের আগে বাসা থেকে বের করে নিয়ে যায়। আর এটাও বলে দিল ওকে ঠিক কোথায় নিয়ে যেতে হবে। ওর বন্ধুগুলো ওর কথা মতো সব কাজ শেষ করার পর সাকিব চুপটি করে বিয়ের আসরে গিয়ে বসল। তার কিছুক্ষণ পরেই রব উঠল সিমরান কোনো ছেলের সাথে বাসা থেকে পালিয়ে গেছে। যদিও সে সব কিছু জানে, তারপরও এমন ভাব করলো যেন সে গভীর আঘাত পেয়েছে এই খবরে। বাইরে শোকাবহ অবস্থা, আর মনে মনে মুচকি হাসি তার। প্রফেশনাল অভিনেতার মতো অভিনয় করে কোনো রকমে সিমরানদের বাসা থেকে বেরিয়ে এলো সাকিব। অনেক বড় একটা কাজ আছে তার বর্তমান। ওফ সোনা, তুমি তো কথাই বলতে পারবো না, কারণ তোমার মুখে তো কাপড় বাঁধা আছে। বাঁধনটা খুলে দেব কি? সিমরান পাগলের মতো মাথা নাড়ল। কাঁদতেও পারছে না সাকিবের নিষ্ঠুরতার পরিচয় পেয়ে। এই ছেলে নাকি তাকে ভালোবাসে। বিয়ের রাতে যে ছেলে তার বন্ধুদের দিয়ে হবু বউকে কিডন্যাপ করায়, সেই ছেলে তাকে ভালোবাসে কিভাবে? মাথা নাড়ানো দেখে সাকিব উঠে গিয়ে ওর মুখ থেকে কাপড়টা সরিয়ে দিল। কান্নারত অবস্থায় সিমরানকে দেখতে
বড় ভালো লাগছে সাকিবের। যেদিন থেকে জানতে পেরেছে সিমরান ওকে ধোঁকা দিচ্ছে, সেদিন থেকে ভেবে রেখেছে সবচেয়ে জঘন্যতম শাস্তি দেবে এই ধোঁকাবাজটাকে। এরপর ধীরে ধীরে ঠান্ডা মাথায় প্ল্যান করেছে ঠিক কী করে ওকে ওর উন্মুক্ত পুরস্কার দেওয়া যায়। সবশেষে এই একটাই উপায় মাথায় খেলেছে, আর তা হলো এটা। ইচ্ছে করছে খুব বাজে কিছু একটা করতে, কিন্তু নিজের মনকে সামলে রেখে আবার চেয়ারে এসে বসে পড়ল। অনেক অনেক হিসেব নিকেশ করার আছে সিমরানের সাথে। এর আগে ওর কোনো ক্ষতি করা যাবে না। তুমি এমন কেন করলে সাকিব? তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? তাহলে তুমি আমাকে বিয়ে করার পরিবর্তে এইভাবে কিডন্যাপ করিয়ে আনলে কেন? ভালোবাসার শব্দটা তোমার মুখে মানায় না শোনা। ভালোবাসা মানে কি বোঝো তুমি? জানো এটার মানে কি? তুমি তো শুধু নাটকের মানে বুঝতে পারো, আর কিছু নয়। মানে কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছি তা একটু পরেই বুঝতে পারবে। তোমার সব সিক্রেট আমার সামনে ফাঁস হয়ে গেছে সোনা। আর অবুর সাজার নাটক করো না। সিমরান ঢোক গিলল একটা। এসব কি বলছে সাকিব? ও সব সিক্রেট ফাঁস হয়ে গেছে মানে? সাকিব কি তাহলে ওদের প্ল্যানিংয়ের ব্যাপারে সব কিছু জেনে গেছে? কি বলতে চাইছো কি তুমি? আমার আমার আবার কি সিক্রেট আছে যেটা তোমার সামনে ফাঁস হয়ে গেছে? শুধু জানতে চাও নাকি দেখতেও চাও? ও মুখে বললে তো তুমি বিশ্বাস করবে না। মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করো শোনা। তোমাকে আমি হাতে নাতে সব প্রমাণ দিচ্ছি, কেমন? সিমরানের ভয়ার্ত মুখ দেখে একটু বাঁকা হাসল সাকিব। মুখটা চুপসানো বেলুনের মতো করে রেখেছে ও। উঠে রুমের বাইরে এসে দাঁড়ালো। অন্তর আর মিলন ওর অপেক্ষাতেই ছিল বোধহয়। সাকিব বাইরে আসার সাথে সাথে ওর কাছে এসে ইশারায় কিছু জিজ্ঞেস করলো। ওদের প্রশ্নে সাকিব মুচকে এসে মৌন সম্মতি দিয়ে আবার ফিরে রুমে চলে গেল। আমায়রা আপু, আমায়রা আপু, সেই কখন থেকে তোমাকে ডাকছি বলো তো? সাত সকালে রুমে কি করছো তুমি? এসব বলতে বলতেই আমায়রা রুমের দরজা ধাক্কা দিয়ে খুলল রাত। খুলতে যা দেখলো তাতে স্তব্ধ হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য। এরপর গলা ফাটিয়ে চিৎকার দিল একটা। রাতের চিৎকার বাসার আর সবাই শুনতে না পেলেও আমায়রা রুমে যে ছিল সে শুনতে পেয়ে ত্বরিত গতিতে ওর কাছে এসে ওর মুখে হাত চাপা দিয়ে রুমের ভিতর নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। রাত দু হাতে প্রাণপণ চেষ্টা করেও মুখ থেকে হাতটা সরাতে পারল না। নাক মুখের উপর বলিষ্ঠ হাতের চাপ পড়ছে, ভালো করে নিঃশ্বাসটাও নিতে পারছে না এখন। কিছুক্ষণ হাতের মধ্যে ছটফট করে আর নিঃশ্বাস নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল রাত। ঢলে পড়ল সেই ব্যক্তির উপরই। রাতের বডিটা এক ধাক্কায় বেডে ফেলে দিয়ে একটা বড় করে নিঃশ্বাস নিল মিল্লাত। এই মেয়েটার জন্য আরেকটু হলেই ধরা পড়ে যেত বাসা সবার কাছে। বড় বাঁচা বেঁচে গেল এই যাত্রায়। বেডের এক কোণে বসে শার্টের হাতা ফোল্ড করতে করতে ভাবতে লাগলো আমার ডেড বডিটা ঠিক কিভাবে এ বাসা থেকে বের করা যায়। এক রাশ বিরক্তি নিয়ে সামনে ফ্লোরে পড়ে থাকা নিতর দেহটার দিকে তাকিয়ে রইল মিল্লাত। মূর্খ একটা মেয়েকে নিয়ে প্ল্যান করেছিল, ধুর। সব কিছু জলে গেল। সকাল 5টার দিকে আমাদের কাছে এসেছিল ওকে দিয়ে একটা কাজ করাতে, কিন্তু না, মেয়েটা কিছুতেই রাজি হলো না। উল্টো ওকে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দেয়। এত কষ্ট করে ওর সাথে যে কাজের জন্য রিলেশনশিপে জড়িয়েছিল, যদি সে কাজটাই না হয় তাহলে একে বাঁচিয়ে রেখে লাভ কী? রাগের মাথায় গলায় ওড়না পেঁচিয়ে ধরেছিল মিনিট কয়েক, ব্যাস কাজ শেষ। কিছুক্ষণ হাত পা ছোড়াছুড়ি করলো, ছটফট করলো বাঁচার জন্য, এরপরেই একেবারে চুপ হয়ে গেল। শেষ তো করে দিয়েছে একে, কিন্তু এখন তো পড়েছে উটকো ঝামেলায়। বাসা থেকে বের করবে কিভাবে একে? তার উপর আবার এই আরেকটা বিপদ ঘাড়ে এসে চেপেছে। ইচ্ছে করছে এইটাকেও চিরতরে শেষ করে দিই, যাতে ওর রাস্তায় আর কোনো বাধা না থাকে। দেখতে দেখতেই 1 সপ্তাহ পার হলো। সাকিবের বাসায় এখন কান্নার রোল সবসময়। নাসিমা সবসময় কেঁদেই চলেছেন ছেলে মেয়ের জন্য। আসমা রহমান চুপচাপ মূর্তিটির মতো হয়ে গেছেন। কারোর সাথে কোনো কথা বলেন না তিনি। সবসময় রাতের হাসি মাখা ছবিটা কোলে নিয়ে বসে থাকেন। আর হঠাৎ করে কেঁদে ওঠেন, তাও সাময়িক সময়ের জন্য। ওনার ধারণা রাত ওনার ওপর রাগ করে বাসা ছেড়ে চলে গেছে। উনি মেয়েকে ভালোবাসতে পারেনি, তাই মেয়েটা ওনার উপর অভিমান করেছে খুব। সাকিবের বিয়ে থেকে ফেরার পর দিনই রাত উধাও হয়ে গেছে। কোথাও তার কোনো খোঁজ নেই। না একটা ফোন করেছে কাউকে, আর না কারোর সাথে কোনো যোগাযোগ। একেবারে নিরুদ্দেশ হয়ে গেল মেয়েটা। নাসিমা রহমান সব সময় কাঁদেন। সাকিব সেই যে গেল আর বাসায় ফিরল না। এদিকে আমায়রাটা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো বিয়ের পর দিনই।
সে নাকি কাকে খুব ভালোবাসত, কিন্তু সাকিব নাকি সেটা মেনে নেবে না, সেই জন্য সে পৃথিবী ছেড়ে চলে গেল। তাকে ছাড়া নাকি সে বাঁচবে না। মেয়ে মরে গেছে, তাতে নাসিমা বেগমের এত বেশি দুঃখ নেই, কারণ এই মেয়ের জন্য ওনার অনেক মানসম্মানের ক্ষতি হয়েছে আগে। ওনার একটাই কষ্ট, ছেলেটা ওই বাজে মেয়েটার জন্য বাসা ছেড়ে চলে গেছে। কলিজার টুকরো বলতে গেলে। সকালে ঘুম থেকে উঠেই কান্না শুরু করেছিলেন তিনি। হঠাৎ করেই সেই সময় একটা কথা মাথায় এলো ওনার। রাতও বাসা থেকে বেরিয়ে গেছে, আর সাকিবও বাসায় ফিরেনি এখনও। এমনও তো হতে পারে যে সাকিব রাতকে নিয়ে বাসা থেকে পালিয়ে গেছে। যেহেতু রাত সাকিবকে ভালোবাসে, সেহেতু এটা হতেই পারে। ছেলেটার মাথা খেয়েছে হয়তো এই মেয়েটা, আর সেই কারণে ওরা পালাতে পেরেছে। কিছুক্ষণ এটা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করার পর পুরোপুরি নিশ্চিত হলেন নাসিমা রহমান। তিনি যা ভাবছেন তাই ঠিক। অতএব এখন সাকিবের জন্য কান্নাকাটি করে কিছু লাভ নেই। ছেলেটা যেখানে আছে ভালোই আছে নিশ্চয়ই। রাত সাকিবের সম্পূর্ণ খেয়াল রাখবে। এমনিতে মেয়েটা যেমন হয় হোক, কিন্তু সাকিবের ভালো মন্দের দিকে ওর নজর খুব। চোখ মুছে ফুরফুরে মেজাজে রুম থেকে বেরিয়ে নিচে নেমে এলেন তাড়াতাড়ি। আসমাকে স্বাভাবিক করা দরকার। আসমা। সোফায় বসে রাতের পছন্দের রুমাল সেলাই করছিলেন আসমা। তখনই বপুর ডাক। সেলাই বন্ধ করে উঠতে যাবেন নাসিমা নিজে এসে আসমার পাশে বসলেন। এক হাত আসমার কাঁধে রাখলেন, এরপর বললেন, রাতকে নিয়ে চিন্তা করছিস বুঝি? আর চিন্তা করিস না তো, রাত একদম ঠিক আছে। কি বলছো তুমি বাবু? তুমি কি করে জানলে ওর সম্পর্কে? বলছি সব কিছু ধীরে ধীরে বলছি তোকে, তুই শোন খালি, আর কোনো প্রশ্ন করবি না। আজ পুরো এক সপ্তাহ হলো সূর্যের আলো চোখে পড়েনি সিমরানের। খিদে কাতর অবস্থা, কখনো খেতে দিয়েছে তো কখনো দেয়নি, কখনো নিজ থেকে খেতে ইচ্ছে করেনি যন্ত্রণায়। আদৌ ঘুম জড়ানো চোখে পাশে তাকালো সিমরান। পাশে তাকাতেই শিউরে উঠল। কি অবস্থা করেছে মিল্লাত ভাই আর রায়হানের! পরশুদিন এদের দুজনকে ধরে নিয়ে এসেছে সাকিব। জানোয়ারের মতো মারধর করেছে নিয়ে এসে। এখনও পর্যন্ত মনে হয় না এক ফোঁটা পানিও খেতে দিয়েছে দুজনকে। একটু বিদ্রুপের হাসি ফুটে উঠল সিমরানের ঠোঁটের কোণে। মিল্লাত ভাই নাকি বাঘা পালোয়ান, সাকিবের জীবন পৃথিবীর আলো বাতাস থেকে চিরতরে দূর করে দেবে নাকি? হ্যাঁ, শুধু মুখেই বড় বড় কথা ওনার, কাজে কর্মে পাকা ঢেঁড়স একটা। সে কি করবে সাকিবকে? সাকিব নিজেই ওর অবস্থা বেহাল দশায় ফেলেছে। পাশের রুমে রাতের মাথায় ব্যান্ডেজ পরিবর্তন করে দিচ্ছিল সাকিব। এমন সময় পানি পানি করে চিৎকার করতে শুরু করলো মিল্লাত। বিরক্ত হয়ে রাতকে চুপটি করে বসে থাকতে বলে পানির একটা বোতল নিয়ে এই রুমে এলো। কি হয়েছেটা কি? একটু শান্তিতে প্রেমও করতে দিবি না কি আমাকে? পানি দে আমাকে, মারার ইচ্ছে তো মেরে ফেল আমাকে। এভাবে না খাইয়ে পানির কষ্ট দিচ্ছিস কেন? চুপ। আমি কি তোদের মতো পশু নাকি যে কারোর প্রাণ নেব? যেই কারণে তোরা আমাকে শেষ করতে চেয়েছিলি, আগে সেই কারণটা বল, তাহলে আমি তোদেরকে ছেড়ে দেব। লোভ দেখাচ্ছিস আমায়? সাকিব পানির বোতলটা খুলে একটু একটু করে পানি ফেলতে ফেলতে হাসল। অনেক কষ্টে নিজের রাগটাকে সামাল দিতে হচ্ছে। তার উপর এই ছেলেটা ওকে রাগিয়েই চলেছে। ইচ্ছে করছে ওকে। পানি দে আমাকে সাকিব। কাপুরুষের মতো এভাবে বন্দি করে রেখে কি প্রমাণ করতে চাইছিস তুই? এটাই যে তোকে আমি এত সহজে মারব না। ধীরে ধীরে কষ্ট দিয়ে দিয়ে শেষ করব তোকে। আমার বোনটাকে তুই তোর হাত করেছিলি, তাই না? যতদিন ও তোর কাজ করেছে ঠিক ততদিন ও তোর কাছে প্রিয় ছিল। যেই ও তোর কাজ করতে মানা করে দিল, অমনি শেষ করে দিলি তাকে। পৃথিবী থেকে বিদায় করে দিলি তাকে। কেন? তোর শত্রুতা আছে, আমার সাথে আছে। এর মাঝে তুই আমার বোনকে কেন টেনেছিস? সাকিবের কথা শুনে মিল্লাত হো হো করে হেসে উঠল। এমনভাবে হাসলো যেন এই কথাটাই ও খুব মজা পেয়েছে। সাকিব মিল্লাতকে হাসতে দেখে রাগে ফোঁসফোঁস করতে করতে রুম থেকে বেরিয়ে পাশের রুমে যেখানে রাত আছে সেখানে গেল। মাথার ব্যথায় কুঁকড়ে গেছে সে। কপালের বাম সাইডে প্রচুর আঘাত লেগেছে। ওর পাশে বসে ব্যান্ডেজের বাকি কাজটা ধীরে সুস্থে শেষ করলো। এরপর ওকে ঘুমের প্লাস ব্যথার একটা ইঞ্জেকশন দিয়ে দিল। মুখে বলল, এখন চুপটি করে এখানে শুয়ে ঘুমিয়ে পড়। ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, ব্যথাও কমে যাবে আর ঘুমও পাবে না। রুমের বাইরে আসবি না একদম, বুঝতে পারলি? রাত বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে হ্যাঁ বলে শুয়ে পড়ল বেডে। জঙ্গলের মধ্যে বাসাটা হওয়ায় দিনের বেলায় ও রুমে লাইট জ্বলছে। লাইট অফ করে দিয়ে রুমের বাইরে এসে দরজাটা বন্ধ করে দিল সাকিব।
শান্তিতে ঘুমাকো। রুমের বাইরে একটা টেবিলের উপর একেবারে ছোট একটা টেপ রেকর্ডার রাখা। সেটা অন করে বুক পকেটে ঢুকিয়ে মিল্লাত, রায়হান আর সিমরানকে যে রুমে রাখা হয়েছে সেই রুমে চলে গেল। ভোর 5টার দিকে হঠাৎ এক ভয়াবহ দুঃস্বপ্ন দেখে আসমা রহমানের ঘুম ভেঙে গেল। রাত বলে চিৎকার দিয়ে উঠে বসলেন তিনি। কালকে বুবুর কাছ থেকে ওসব শোনার পর যদিও বা রাতকে নিয়ে চিন্তা করা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু এই স্বপ্ন দেখার পর থেকে সে চিন্তা বহুগুণে বেড়ে গেল। কিছুক্ষণ চুপ করে বসে থেকে রুমের বাইরে চলে গেলেন। ভোরের আলো এখনও ঠিকভাবে ফুটে ওঠেনি। বাগানের মধ্যে অস্থির হয়ে পায়চারি করতে লাগলেন আসমা রহমান। দুঃস্বপ্ন দেখার পর আর কোনো কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছেন না তিনি। ইন্সপেক্টর স্যার, অ্যারেস্ট করুন এই 3 জনকে। এরা সবাই মিলে প্ল্যান করে আমার ছোট বোনকে মেরে ফেলেছে আর আমাদের পরিবারেরও অনেক বড় ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমি থাকা সেটা আর সম্ভব হয়নি। অনেক বড় মাপের ক্রিমিনালেরা সবসময় আমার পরিবারের ক্ষতি করার ধান্দায় থাকতো, আর তার সব কিছু প্রমাণ আছে আমার এই ছোট্ট টেপ রেকর্ডারে। জিজ্ঞাসাবাদ করার সময় আমি এটা নিজের কাছে রেখেছিলাম। একদমই কথাগুলো বলে থামল সাকিব। সকাল 7টা বাজতে না বাজতেই পুলিশকে ফোন করে এই জঙ্গলে ডেকেছে। পুলিশকে ডেকে সব কিছু খুলে বলল। প্রথমে কোনো কথা বিশ্বাস করতে না চাইলেও পরে মিল্লাতকে দেখে সব কথা বিশ্বাস করতে বাধ্য হলো পুলিশ, কারণ মিল্লাতের নামে এর আগেও অনেক কেস হয়েছে, সেই সবগুলো মার্ডারও রিলেটেড। কিছুক্ষণ সাকিবের সাথে এই বিষয়ে কথা বলে তথ্যসমূহ নিয়ে পুলিশ সিমরান, রায়হান আর মিল্লাতকে অ্যারেস্ট করে নিয়ে গেল। রাত কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দেখছিল। সিমরানকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এটা দেখে যদিও বা খুব খারাপ লাগছিল তার, কিন্তু সেটাকে পাত্তা দিল না মোটেই। একটু পরে সাকিব রাতকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। কতদিন ধরে এই জঙ্গলে রয়েছে সে, বাসায় যে কী অবস্থা এখন কে জানে। রাত বাসায় নেই দেখে হয়তো অনেকে এটা সেটাও ভেবে বসে আছে। সবাইকে এই টেনশন থেকে মুক্ত করতে হবে এখন। শান্ত হয়ে ড্রাইভ করছে সাকিব। পাশের সিটে রাত বসে আছে। একবার ওর দিকে তাকালো সাকিব। ভেবেছিল মেয়েটা বুঝি তাকিয়ে আছে তার দিকে, কিন্তু ও সামনের দিকে তাকিয়ে কি দেখছে কে জানে। খুব শুকনো একটা দুর্বলতা অনুভব করলো রাতের প্রতি। ওর দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে, কে জানে কেন এমন হচ্ছে আজকে। এতক্ষণ ধরে আরও চোখে সাকিবের দিকে তাকিয়ে তাকিয়ে ওর দিকে যে ও তাকিয়ে আছে সেটা লক্ষ্য করছিল রাত। ঠিকমতো গাড়ি ড্রাইভ না করে ওর দিকে তাকিয়ে এত কী দেখছে সাকিব ভাই মাথায় খেললো না। তরত করে হঠাৎ ওর দিকে ঘুরলো রাত। ভ্রু দুটি ভাঁজ করে জিজ্ঞেস করলো, আমার দিকে তাকিয়ে কি দেখছো সাকিব ভাই? আমাকে কি আজকে দেখতে খুব সুন্দর লাগছে, নাকি সিমরানের সাথে আমার চেহারার মিল খুঁজে পেলে? সবসময় এক লাইন বেশি বুঝিস কেন তুই? তোর দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে সেজন্য তাকিয়ে আছি, এর বেশি কিছু না। কি বললে? কেন কানে শুনতে পাস নাই? আর কিছু বলল না রাত, চুপ করে বসে রইল। সাকিব ভাইয়ের মনে কি তার জন্য কোনো জায়গা আছে কি না সেটা ভাবতে লাগলো। সত্যি কি কোনো জায়গা আছে তার জন্য? এই কয়দিন ধরে যেভাবে ওর সাথে বিহেভিয়ার করেছে সাকিব ভাই, নিজের হাতে সব যত্ন নেওয়া, খাবার খাইয়ে দেওয়া, সব কিছু এতটা যত্ন নিয়ে করেছে কি শুধুমাত্র খালাতো বোন বলে, নাকি একটু হলেও ওকে অন্যভাবে দেখে? আর ভাবতে পারল না রাত। কেমন যেন লজ্জা লজ্জা লাগছে তার। বেশ কিছুক্ষণ ধরে কলিং বেল বেজেই চলেছে, কিন্তু কেউ দরজা খুলে দিচ্ছে না দেখে বিরক্ত হয়ে আসমা রহমান নিজেই এসে দরজা খুললেন। 10টা মতো বাজছে। বুবুর কাছে চুপ করে বসেছিলেন তিনি। এই সময় কলিং বেলের শব্দ। দরজা খুলতে যেন 440 ভোল্টের একটা শক খেলেন তিনি। এই কাঁধে দেখছেন তিনি? সাকিব আর রাত দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছে যে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। এরপর পরই চিৎকার করে বাসার সবাইকে ডাকতে শুরু করলেন। আসমা রহমানকে দেখে মনে হলো যেন তিনি জীবনে এর থেকে বড় খুশি আগে হননি। বিকেল 4টা। ছাদের এক কোণে এক চড়ুই পাখির জোড়া বসে আছে। বেশ কিছুক্ষণ ধরে নীরবতা চলার পর সাকিব নীরবতা ভেঙে রাতকে প্রশ্ন ছুড়ল, কি ব্যাপার বুড়ি? বাসার সবাই যে মিথ্যে ব্যাপারটা ভেবে এত হইহুল্লোড় করছে, সেটাতে তুই এত খুশি কেন? বাইদা রাস্তা, তুই কি আমাকে ভালো টালো বাসিস নাকি? বাসি তো, কিন্তু কখনো তোমাকে বলার সৌভাগ্য আমার হয়নি। কি করেই বা বলতাম তোমাকে বলো? যেদিন বলবো ভেবেছিলাম সেদিন শুনতে পেলাম তুমি নাকি অন্য কাউকে ভালোবাসো। যেখানে চলছে তোমার শহরে অন্য কারো আকাশের মেঘের আনাগোনা, সেখানে আমি তোমাকে কি করে বলি আমার এক আকাশ সম ভালোবাসার কথা? জানিস তো বুড়ি, আমি সিমরানকে ভালোবাসি বললেও ওর প্রতি কখনো দুর্বল হইনি, যেটা আমি তোর প্রতি আগে থেকেই ছিলাম।
তুই যদি আমাকে একটাবার মুখ ফুটে বলতি যে তুই আমাকে ভালোবাসিস, তাহলে দেখতিস বুক উজাড় করে ভালোবাসতাম তোকে। সিমরানের মতো থার্ড ক্লাস মেয়ের সাথে প্রেম করতে যেতাম না। এখন বলছি তো ভালোবাসি, আপন করে নেবে তো আমার শহরের মেঘগুলো? ধুর পাগলি। এক হাতে রাতের পেছন জড়িয়ে ধরে বুকের মধ্যে টেনে নিল রাতকে। মুখে অনেক কিছু বলতে ইচ্ছে করছে তার, কিন্তু বলল না। সব ইচ্ছেকে পাত্তা দিতে নেই। সব ভালোবাসারা যেমন ভালো হয় না, তেমন সব ইচ্ছেগুলোও পূরণ হয় না। সবাই যে মিথ্যাটাকে সত্যি ভাবছে, এখন সেটাকে সত্যিতে পরিণত করে দেওয়ার সময় চলে এলো যে।